মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজকে শেখ হাসিনার রায়কে ঘিরে সারা দেশে, বিশেষ করে রাজধানী ঢাকায় কি পরিস্থিতি ছিল এবং আদালত চত্বরে আজকে সারাদিন কি ঘটেছে, একই সঙ্গে এই রায় ঘোষণার পর আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ প্রতিক্রিয়া কি ছিল, সব মিলিয়ে আজকে আলোচনা করব আমরা বাংলা নিউজের সমসাময়িক অনুষ্ঠান থেকে। আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি মৌসুমী সুলতানা। আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আজকে আলোচনায় যুক্ত হবেন বাংলা নিউজের হেড অব ডিজিটাল জাকারিয়া ইউসুফ। জাকারিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলা নিউজের চিফ মাল্টিমিডিয়া রিপোর্টার মিনহাজ চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমে একটু জাকারিয়া আপনার কাছে যেতে চাই, এই যে রায়টি ঘোষণা হলো, এই রায়কে বলা হচ্ছে যে ন্যায় বিচারের একটা প্রথম ধাপ, আপনি কিভাবে দেখছেন এই রায়কে? রায় বলতে গেলে প্রথমেই আপনার ফিরে যেতে হবে জুলাই আগস্টে যেভাবে সরকারি বাহিনী বলেন, সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে শুরু করে সরকারের মদতপুষ্ট হয়ে বিভিন্ন বাহিনী যেভাবে নিরস্ত্র ছাত্র জনতার উপরে আক্রমণ চালিয়েছে, নজিরবিহীন হত্যাযজ্ঞ চালিয়েছে, এটা নিশ্চয়ই ইতিহাসে ধিকৃত হবে এবং তারই প্রতিফলন আজকের রায়। যেভাবে প্রায় 2000-এর মতো ছাত্র জনতাকে মেরে ফেলা হয়েছে। প্রথম ধাপ আপনি যেটি বললেন যে এটি আসলেই একটি প্রথম ধাপ। আপনি জানেন যে আজকে 12:30টার দিকে প্রায় 6টি অধ্যায়ে 453 পৃষ্ঠার একটি রায় আদালতে পড়া হয়েছে, যেটি শুধু ওখানে নয়, এটি বিভিন্ন বড় পর্দায় বিভিন্ন জায়গায় সারা দেশের মানুষ শুনেছে এবং সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন সময় ওই আন্দোলনের সময় যেভাবে শেখ হাসিনা বিশেষ করে তার মতো জায়গা থেকে প্রধানমন্ত্রীর পদে থেকে যেভাবে নির্দেশনা দিয়েছেন, লেথাল ওয়েপন ব্যবহার করতে বলেছেন, বিভিন্ন সময় যে কল রেকর্ডগুলো ফাঁস হয়েছে সেগুলো শোনানো হয়েছে। সব কিছু মিলিয়ে এই রায়টি নিঃসন্দেহে ঐতিহাসিক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রথম ধাপ। আরও এর সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন, যারা সরাসরি হত্যাযজ্ঞে অংশগ্রহণ করেছেন, তাদেরও যদি এই বিচারের আওতায় আনা যায় এবং সেটি কার্যকর হয়, তাহলে আমি মনে করব যে এই যে এত মানুষ মারা গেল, একটা গণঅভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানে যাদের আত্মত্যাগ হয়েছে তাদের আত্মার শান্তি পাবে। এবং এর প্রতিক্রিয়াও কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই ট্রাইব্যুনালে, যেমন দুই পক্ষের আইনজীবীরা ছিলেন, বিচারক ছিলেন, পাশাপাশি জুলাইয়ের সময় যারা আহতরা ছিলেন, নিহতের স্বজনরা ছিলেন। আপনি নিশ্চয়ই দেখেছেন যে তারা যখন এই রায়টি পড়া হচ্ছিল বা এই রায়ের যখন ঘোষণা হলো যে 5টির মধ্যে 2টি অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, একটিতে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, অনেকেই কিন্তু কান্নাও করেছেন। তো এই দৃশ্য শুধু কিন্তু আদালত চত্বর নয়, আদালত চত্বর ছাড়িয়ে সেটি গোটা বাংলাদেশে ছড়িয়ে গেছে। বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল হয়েছে, মিষ্টি বিতরণ হয়েছে। সব মিলিয়ে আমার মনে হয় যে এই রায়টি কেবলমাত্র সূচনা, এই রায়টিকে আর বাস্তবায়নের দিকে নিয়ে যেতে হবে। এবং আবু সাঈদের বাবা বলেছেন যে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলার মাটিতে এনে আসলে তার যে ছেলে হত্যা হয়েছে, ডিরেক্ট গুলি করে যে হত্যা করা হয়েছে, সেটার বিচার নিশ্চিত করতে হবে। তো আমার মনে হয় যে আবু সাঈদের বাবার মতো যারা আসলে শুরু থেকে এই বিষয়টা দেখছেন, বিশেষ করে এই প্রজন্মের যারা প্রত্যক্ষ করেছেন জুলাই আগস্টের যে বলা যায় হত্যাযজ্ঞ যারা দেখেছেন, তারা নিশ্চয়ই অপেক্ষায় থাকবেন কবে আসলে এই বিচার কার্যকর হবে। শুধু শেখ হাসিনা নয়, শেখ হাসিনার সঙ্গে আরও যারা বিভিন্ন উইং, যারা শেখ হাসিনার হয়ে বা সরকার প্রধানের হয়ে এই তার আদেশগুলো বাস্তবায়ন করেছেন, তাদের সকলের শাস্তি সর্বোচ্চ শাস্তি হবে, এটাই সবাই কামনা করে। জাকারিয়া, আমি আবার ফিরবো আপনার কাছে। আসলে এই রায়টা সঙ্গে অনেক আবেগ জড়িত রয়েছে, বিশেষ করে যারা স্বজন হারিয়েছেন তারা নিশ্চয়ই রায়টিকে আজকে উপলব্ধি করতে পারছেন। আমি ফিরবো আপনার কাছে। মিনহাজ চৌধুরী, একটু আপনার কাছে যেতে চাই। আজকে সারাদিন ব্যাপী আপনি চোখ রেখেছেন এই রায় ঘোষণা কেন্দ্র করে যে সারা ঢাকা শহরে যে উত্তেজনা ছিল। আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও ছিলেন, সকাল থেকে সেখানে কেমন পরিস্থিতি ছিল, কি দেখেছেন আপনি সেখানে? সকাল থেকে আসলে পুরো ঢাকা শহরের যে পরিস্থিতি, সকাল থেকে একেবারেই কিন্তু নিরুত্তাপ ছিল। খুব একটা উত্তেজনা অথবা চারদিকে একটি সংঘর্ষের যে একটি ঘটনা অন্য সময় যেটি হয় একটি রায়কে কেন্দ্র করে, যেহেতু এটি আপনি জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের পর যে মামলা নিয়ে এটি একটি প্রথম রায়, তো এই রায়কে কেন্দ্র করে সারা দেশের মানুষের, এবং আপনি জানেন যে আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ার যারা সংবাদকর্মী ছিল তারাও কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অবস্থান করছিল। তো সকাল থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বাংলাদেশের এই সংবাদগুলো আসলে কভার করছিল এবং আমরা যারা দেশি সংবাদ মাধ্যমে কাজ করি আমরাও ছিলাম মাঠে। তো সকাল থেকে ঢাকার যে প্রবেশমুখগুলো সেগুলো ছাড়াও ঢাকার যে প্রধান যে সড়কগুলো, সেখানে আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে আছে। তো
তবে তেমন একটি উত্তেজনাকর পরিস্থিতি যেটি আসলে দিনের সময় যত গড়িয়েছে, সময় গড়ার সাথে সাথে যে পরিস্থিতি সেটি আমরা দেখিনি সকালে। তবে যখন রায় ঘোষণা ঠিক শুরু হলো, পড়া যখন শুরু হলো, সেই রায় ঘোষণা পড়ার শুরু থেকে আমরা দেখেছি যে একটি বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা আসলে বোলডোজার নিয়ে তারা ধানমন্ডি 32-এর দিকে রওনা হলো দুপুর 12টার সময়। এর পরবর্তীতে আমরা দেখলাম যে ধানমন্ডি 32 নম্বর যে শেখ মুজিবের বাড়ি, সেই বাড়িটির সামনে আসলে তাদেরকে থামিয়ে দেওয়া হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয় যে এরপরে আসলে তাদেরকে আর যেতে দেওয়া হবে না। পরবর্তীতে আমরা দেখলাম যে কিছুটা আসলে নিরুত্তাপ হয়ে যায় এবং স্বাভাবিক অবস্থায় সেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসলে আয়ত্তেই চলে আসে, সেটি বলা যায়। তবে যখনই এই ঘোষণাটি আসে যে শেখ হাসিনা মৃত্যুদণ্ড এবং শেখ হাসিনা সহ এর আগেও যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল, তারও যখন মৃত্যুদণ্ডের যে ঘোষণাটি আসে, এর পরবর্তীতে আমরা দেখেছি যে সারা দেশ থেকে আসলে বিভিন্ন ধরনের খবর আসছে যে বিভিন্ন জায়গাতে আসলে আনন্দ মিছিল করা হচ্ছে। এছাড়াও ঢাকার যে টিএসসি, যেখানে সকাল থেকেই এক ধরনের প্রস্তুতি ছিল যে বড় স্ক্রিনে বড় পর্দায় এই মামলার রায় আসলে দেখানো হবে কি হচ্ছে আসলে। এর পরবর্তীতে আমরা দেখলাম যে টিএসসিতে মিষ্টি বিতরণ করা হচ্ছে এবং গণমিছিল করা হয়। আপনি দেখেছেন যে কোর্টের বাইরেও কিন্তু এক ধরনের মিছিল করা হয়। এছাড়াও এর পরবর্তীতে আমরা যেটি দেখি যে ধানমন্ডি 32 নম্বরে আবারও আসলে সেই যে বাড়িটি সেটি একবারে গুড়িয়ে দেওয়ার লক্ষ্যে যারা ছাত্র জনতা আছে, বিক্ষুব্ধ ছাত্র জনতা, তারা কিন্তু এগিয়ে যায়। এরপরে এখনো পর্যন্ত আপনি জানেন যে এই আন্দোলন, এই বিক্ষোভ কিন্তু এখনো পর্যন্ত চলছে। তো সব মিলিয়ে বলা যায় যে, তবে আমরা যেটি বলতে পারি যে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক যে রাজনৈতিক দল আওয়ামী লীগ, তারা আজকে যে শাটডাউনটি দিয়েছে, এর আগেও আমরা যেটি দেখেছিলাম যে লকডাউনের আগে যে ধরনের সহিংসতা অথবা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেটি আজ তেমনটা একেবারেই লক্ষ্য করা যায়নি, যদিও দুই একটি জায়গাতে গুটি কয়েক আসলে সেই ধরনের ঘটনা ঘটেছে। তবে সেই রায়ের প্রতিক্রিয়ায় সেই রাজনৈতিক দলের কোনো ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পাইনি, মাঠে যেটি আমরা দেখতে পাইনি। তবে যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা আছে, আপনি জানেন যে গত জুলাই যে গণ অভ্যুত্থান, সেখানে যেভাবে আসলে গুলি করা হয়েছে, অনেক মানুষজন আহত হয়েছে এবং নিহত যে পরিবাররা, তারা এই কোর্টের সামনে আসলে অবস্থান করেছিলেন এবং তারা যেটি বলছেন যে এই রায়ের মাধ্যমে এই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটি অনেকটা বাস্তবায়ন হয়েছে, তবে পুরোপুরি বাস্তবায়ন হয়নি। যদি শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি দেওয়া হয়, তারপরেই আসলে পুরোপুরি এই রায়ের বাস্তবায়ন হবে। আমি নাজ আবারও আপনার কাছে ফিরবো। আমি জাকারিয়া, আপনার কাছে একটু জানতে চাই, আপনি অভ্যন্তরীণ প্রতিক্রিয়ার কথা বলছিলেন শেখ হাসিনার রায় ঘোষণার পর, আন্তর্জাতিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কিনা, কিংবা বিশেষ করে যেখানে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন ভারতের প্রতিক্রিয়া কি ছিল আজকে রায় ঘোষণার পর? রায় ঘোষণার পরপরই বিএনপি এবং জামায়াত, পাশাপাশি এনসিপি, সবাই কিন্তু তাদের রাজনৈতিক প্রতিক্রিয়া জানিয়েছেন। স্বাভাবিকভাবেই এমন একটি ঐতিহাসিক রায় ঘোষণার পর তারা যারা আন্দোলন করেছে, বিএনপি বলুন, জামায়াত বলুন, এনসিপি বলুন বা ছাত্র জনতা, তাদের মধ্যে এক ধরনের উল্লাস দেখা যাওয়াই স্বাভাবিক। তবে সব কিছু ছাপিয়ে আরেকটি বিষয় এসেছে যে রাজসাক্ষী যে আইজিপি মামুন, এই আইজিপি মামুনকে যে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, এটি পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে কেউ কেউ। এর মধ্যে যদি আমি বলি যে বিএনপি নেতা সালাউদ্দিন বলেছেন, খুবই সুন্দর একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে এই রায় মূলত শিক্ষা, ভবিষ্যতের জন্য শিক্ষা। ভবিষ্যতে কেউ যদি এমন ফ্যাসিস্ট হয়ে ওঠে, ফ্যাসিবাদী আচরণ করে, তারা যেন করতে না পারে, এটা তাদের জন্য শিক্ষা। জামায়াতও এই ধরনের কথা বলেছে। এনসিপির অনেকেই বলেছেন যে আইজিপি মামুন, তিনিও তো হত্যাযজ্ঞে অংশগ্রহণ করেছিলেন, তার যে 5 বছরের কারাদণ্ড, এটি পুনর্বিবেচনার কথা বলেছেন। আর যদি বহির্বিশ্বের কথা বলি, আজকে কিন্তু সারা দিন বিভিন্ন গণমাধ্যমগুলোর চোখ কিন্তু এই বাংলাদেশের রায়ের দিকে ছিল। সকাল থেকেই যদি আমি বলি, আল জাজিরা থেকে শুরু করে নিউ ইয়র্ক টাইমস, সবগুলো গণমাধ্যমের প্রায় বলা যায় যে প্রথম দিকেই এই সংবাদটি ছিল যে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধে প্রাক্তন প্রাইম মিনিস্টার, ক্ষমতাচ্যুত প্রাইম মিনিস্টার শেখ হাসিনার কি রায় আসছে, এটি ছিল। তারা কিন্তু সেটি খুব আগ্রহ ভরে প্রকাশ করেছে। আর যদি রায়ের প্রতিক্রিয়া বলি, রায়ের প্রতিক্রিয়ায় ভারত একটি তাদের টুইটার হ্যান্ডেলে একটি প্রতিক্রিয়া জানিয়েছে, যেখানে তারা বলেছে যে বাংলাদেশের এই পরিস্থিতি তারা লক্ষ্য করছে। পাশাপাশি বলেছে যে একটি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাদের দেশে শান্তি শৃঙ্খলা এবং গণতন্ত্র রক্ষায় তারা কাজ করবে।
এবং তারা কিন্তু আসলে স্পষ্ট করে বলেনি, যেটি বাংলাদেশে বেশিরভাগ রাজনৈতিক দল যারা জুলাইয়ের 24-এর গণ অভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন, তাদের আহতরা, তাদের নিহতদের স্বজনরা, তাদের যেটি দাবি এবং বাংলাদেশের এই মুহূর্তে সবগুলো রাজনৈতিক দলের দাবি যে এই রায় কার্যকরের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে যে বিচার কার্যকরের ব্যবস্থা, সেটি নিয়ে কিন্তু আসলে ভারত তাদের অবস্থানে স্পষ্ট করেনি। তারা যেটি বলেছে তারা এটি লক্ষ্য করছে এবং বাংলাদেশের শান্তি শৃঙ্খলা গণতন্ত্র বজায় তারা একসাথে কাজ করবে। তারা যে একসাথে কাজ করতে চেয়েছে এটিও একটি পজিটিভ বার্তা। ভবিষ্যতে হয়তো বা ভারতের সঙ্গে যদি অন্যান্য দলগুলোর যদি সম্পর্কের উন্নয়ন ঘটে, তাহলে হয়তো শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। জাকারিয়া, আবার ফিরবো। মিনহাজ, একটু জানতে চাই, আইন শৃঙ্খলা যে পরিস্থিতি অবনতি কিছুটা ঘটেছিল গত কয়েকদিন আগে, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যেটা বলেছেন যে পাশের দেশ থেকে উস্কানি দেওয়া হচ্ছে। আমরা কিন্তু আজকে মাঠে ছিলাম, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি, অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি আমাদের চোখে পড়েছে। তো কি মনে হয়, এটিকে আসলে পাশের দেশ থেকে উস্কানি দেওয়া হচ্ছে? না, পাশের দেশ থেকে উস্কানি আর যেটাই হোক, এখানে আসলে আপনি জানেন যে আজ যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও দেখানো হয়েছে, যখন রায়গুলো পড়া হচ্ছিল সেখানেও বলা হচ্ছিল যে আপনার অডিও বার্তা দেওয়া হচ্ছে নিষিদ্ধ ঘোষিত যে রাজনৈতিক সংগঠন, এছাড়া হচ্ছে আপনার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, তাদের বিভিন্ন নেতারা যে আপনার অডিও যে বক্তব্যগুলো দিচ্ছে সেগুলো আসলে কী ধরনের প্রভাব ফেলছে এবং দেশে কী ধরনের নাশকতা তৈরি করতে পারে সেটি নিয়ে আলোচনা হয়েছে আজ ট্রাইব্যুনালে। এছাড়াও আপনি আজকে জানেন যে প্রায় 16,000 ডিএমপি সূত্রে যেটি বলা হয়েছে যে 16,000 পুলিশকে আসলে আজকে মাঠে নামানো হয়েছে। এছাড়াও আপনি দেখেছেন যে ধানমন্ডি 32 নম্বর যে বাড়ি, সেটিকে ঘিরে আমরা যে পরিমাণ ব্যাপক সেনাবাহিনীর উপস্থিতি দেখতে পেয়েছি সেটি আসলে নজিরবিহীন। এছাড়াও আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনেও প্রচুর পরিমাণে বিজিবি, র্যাব, এছাড়া সেনাবাহিনীর সদস্যদেরকে নেওয়া হয়েছে এবং সব মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এই রায়কে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটির জন্য তারা প্রস্তুত আছে, সেটি বলেছে। এর আগেও স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও বলেছেন যে যেন কোনো ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেন কোনো ধরনের আইনশৃঙ্খলা যেন বিঘ্ন না ঘটে সেটি নিয়ে তারা প্রস্তুত আছে। তো সব মিলিয়ে বলা যায় যে আজ রায় ঘিরে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটি বাস্তবায়নের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোটামুটি আজ সফল হয়েছে, সেটি বলা যায়। আপনার কাছে আবার ফিরবো। জাকারিয়া, একটু জানতে চাই, এই যে শেখ হাসিনার রায় ঘোষণা হলো, এই রায়ের মাধ্যমে কি শেখ হাসিনার রাজনীতিতে আবারও ফিরে আসা অথবা আওয়ামী লীগের ফিরে আসাটা কি আসলে শেষ হয়ে গেল? এই উত্তরটা দেওয়ার আগে আমি একটি কথা বলি যে বাংলাদেশে শুধু নয়, গোটা বিশ্বে রাজনীতিতে শেষ বলে কিছু নেই। তবে আপাত দৃষ্টিতে যেটি মনে হচ্ছে যে এরকম দগদগে একটি ঘাস শুকানোর আগেই আসলে আমার মনে হয় না যে কোনোভাবে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে প্রাসঙ্গিক হয়ে উঠবে। বিশেষ করে আপনি যদি দেখেন যে প্রতিটি ঘটনার কিন্তু ডকুমেন্টেশন আছে। আমি যদি বলি যে পাড়া মহল্লা সব জায়গায় কিন্তু ছোট্ট শিশু থেকে শুরু করে যারা ইউনিভার্সিটি পড়ুয়া, কৃষক, শ্রমিক, যুবা সবাই কিন্তু এই আন্দোলনে সম্পৃক্ত থেকেছে। পাশাপাশি হচ্ছে আওয়ামী লীগের যে দীর্ঘদিনের যে 17 বছরের যে নানা ধরনের যে অনিয়ম, অনাচার, অত্যাচার, গুম, খুন, বিশেষ করে আমি যদি বলি আপনাকে যে ভোট প্রদানের ক্ষেত্রে যে ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল, বলা হয় যে 14 সালে একটি ভোটারবিহীন নির্বাচন, 18 সালে দিনের ভোট রাতে হয়েছে এবং সর্বশেষ 24 সালে আমি এবং ডামির নির্বাচন। তো এই যে মানুষের যে ভোট দিতে না পারার যে একটা বেদনা ছিল, এসব নিয়ে সবকিছু মিলিয়ে আসলে আমার মনে হয় যে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফেরা অনেক কঠিন হবে। তবে যদি যারা ক্ষমতায় আসবেন সামনে একটি নির্বাচিত সরকার আসলে তারা যদি ভুল না করেন তাহলে, এবং এই যে আমরা একটি জিনিস আপনি লক্ষ্য করবেন, আওয়ামী লীগ যখনই মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করে তখনই কিন্তু বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য যে দলগুলো রয়েছে, ছাত্ররা সব কিন্তু এক হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা অনেক কঠিন এবং সামনে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে বা বন্ধ রয়েছে, সামনে যে দল হিসেবে নিষিদ্ধ হবে না এটিও কিন্তু বলা যায় না। এটি হয়তো যত সময় গড়াবে তত বোঝা যাবে। তবে আপাত দৃষ্টিতে শেখ হাসিনা বা আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফেরা অনেক কঠিন। আর আরেকটি বিষয় আমরা বিগত দিনগুলোতে দেখেছি, আপনার মনে আছে নিশ্চয়ই, একসময়
যখন 14 সালের নির্বাচনের পর টানা অবরোধ দিয়েছিল বিএনপি সরকার। তো এক সময় কি হলো, এক সময় গিয়ে দেখা গেল যে মানুষ কিন্তু আর এই অবরোধগুলো মানেনি, হরতালগুলো মানেনি। তার মানে কি, মানুষের কিন্তু দীর্ঘদিন একই ধরনের কর্মসূচি, এটা কিন্তু মানুষ পছন্দ করে না। জ্বালাও পোড়াও, এই যে মানুষের প্রাণহানি হয়, অর্থের ক্ষতি হয়, যানবাহনের ক্ষতি হয়, দুর্ভোগ হয়, এটি কিন্তু মানুষ পছন্দ করে না। আপনাকে কিন্তু জনগণের রাজনীতি করতে হবে। আওয়ামী লীগকে এখন যদি ফিরে আসতে হয় তাহলে তাদের জনগণের মন জয় করতে হবে। এভাবে আগুন দিয়ে, মানুষ পুড়িয়ে বা সম্পদ জ্বালিয়ে নয়। বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটছে। এটি আসলে আধুনিক যুগে এসে, এই অর্থাৎ জেনজির যুগে এসে এটি খুব কঠিন। মানুষের মন জয় করা অনেক কঠিন, মানুষের কাছাকাছি পৌঁছানো আরো কঠিন হবে। আওয়ামী লীগকে নিশ্চয়ই আরো বুদ্ধিভিত্তিক চিন্তা করতে হবে। তারা যদি রাজনীতিতে ফিরে আসতে চায়, তাদের বুদ্ধিদীপ্ত চিন্তার মাধ্যমেই আসলে নতুন নতুন কর্মসূচি দিয়ে তাদেরকে একাট্টা করতে হবে। এছাড়া এভাবে জ্বালাও পোড়াও দিয়ে আসলে বেশি সম্ভব না। আজকে তো স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে কোথায় কি হচ্ছে কিছুই তো বুঝতেছি না, মানুষ তো এদিক ওদিক ঘোরাফেরা করছে, এভাবে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। এবং আসলেই আমরা দেখেছি যে মানুষের মনে এক ধরনের আতঙ্ক আছে যে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি হয়তো ককটেল ফুটবে, গাড়িতে আগুন দেবে, হয়তো কিছুটা গাড়ি ঘোড়া কম চলেছে, মানুষ বাইরে কম বেরিয়েছে। এটা কিন্তু মানুষ আতঙ্কিত হয়ে এটা কিন্তু তাদেরকে সমর্থন করে নয়। তবে এটা যদি টানা চলতে থাকে তাহলে কিন্তু এই যে মানুষের ভয়টা ভেঙে যাবে, এবং হচ্ছে যে দেখবেন যে একসময় যখন বিএনপি জামায়াতের হরতালগুলো মানুষ মানেনি, একেবারে জ্যাম লেগে যেত, ওই অবস্থা সামনে অল্প কিছুদিনের মধ্যেই হবে, যদি না আওয়ামী লীগ তাদের বুদ্ধিবৃত্তিক কোনো কর্মসূচি ঘোষণা না করে। জাকারিয়া, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আবার একটু ফিরবো আপনার কাছে, ছোট করে একটু বিনাজ আপনার কাছে জানতে চাই, এই যে রায়টি ঘোষণা হলো, ঐতিহাসিক একটি রায়, এই রায়টা কি আগামী নির্বাচন কিংবা রাজনৈতিক পরিস্থিতিতে কোনো প্রকার প্রভাব ফেলবে কিনা? না, নির্বাচন ঘিরে যদি আপনি বলেন যে প্রধান উপদেষ্টা থেকে তো স্পষ্টভাবে বলা হয়েছে যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এবং আপনি জানেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও বারবার বলা হয়েছে। তবে যেহেতু আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, তো তাদের একটি বড় একটি ভোট ব্যাংক আছে, তো আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি, জামায়াত, এনসিপি সহ যে রাজনৈতিক দলগুলো আছে তারা অবশ্যই চাইবে যেহেতু আওয়ামী লীগের যে ভোটারগুলো আছে তাদেরকে নিজেদের ভোটার হিসেবে কাজে লাগাতে। কারণ আওয়ামী লীগ যেহেতু ভোটে অংশগ্রহণ করতে পারছে না সরকারের নিয়ম অনুযায়ী অথবা সরকারের কথা অনুযায়ী যদি বলি, তাহলে স্বাভাবিকভাবে সেই ভোটাররা তো আর ভোট না দিবে এমন তো হবে না। তো সকল রাজনৈতিক দলগুলোই চাইবে যে তাদের ভোটগুলো কিভাবে নিজেদের করে নেওয়া যায়। তো এখন থেকে হয়তো তারা সেভাবে কাজ করছে। এক এক রাজনৈতিক দল অপর রাজনৈতিক দলের বিরুদ্ধে বলছে যে আওয়ামী লীগের ভোট নিয়ে তারা জিততে চায় ভোটে। তো দেখা যাক সামনে কি হয়। তবে আওয়ামী লীগের যে বড় একটি ভোট ব্যাংক, সেটি অবশ্যই সকল রাজনৈতিক দলের জন্য একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। জাকারিয়া, আবার শেষ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয়, যেমন আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যদি শেখ হাসিনাকে ফেরত না আনা যায় সেক্ষেত্রে সরকার তার পরবর্তী করণীয় করবে, তো যদি ভারত শেখ হাসিনাকে ফেরত না দেয় তাহলে এই রায়টি কিভাবে কার্যকর হবে বা পরবর্তী করণীয় কি হতে পারে? আসলে শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয় তাহলে এই রায় তো আর বাস্তবায়ন করা সম্ভব নয়। তবে যেহেতু কূটনৈতিক খেলা বলে একটা কথা রয়েছে, সামনে বাংলাদেশ আরও ডেভেলপ করবে, এবং আপনি জানেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে বা ভারত বাদে আওয়ামী লীগ বাদে অন্য দলগুলো ক্ষমতায় আসলে আমাদের কিন্তু মিডল ইস্ট কিংবা পশ্চিমাদের সঙ্গে সম্পর্কটা কিন্তু একটু বৃদ্ধি পায়। সেক্ষেত্রে আমাদের যদি ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য যে ভারতের সাথে লেনদেনগুলো আছে এগুলোতে যদি কিছুটা টান পড়ে তাহলে ভারতের টনক নড়লে কেবলমাত্র শেখ হাসিনাকে ফেরত দিতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি করতে হবে। বাংলাদেশকে জাতিসংঘ থেকে শুরু করে যে এমন একজন অপরাধী আপনাদের দেশে আছে তাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে যদি আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা যায় তবেই ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে পারে। তবে ভারতের যেহেতু দীর্ঘদিনের বন্ধু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, সেক্ষেত্রে কিছুটা কঠিন। তবে যারাই ক্ষমতায় আসবেন তাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। অবশ্যই এটিও দেখার বিষয় যে পরবর্তীতে সরকার আসলে কি পদক্ষেপ নেয় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, এই বাংলাদেশের ইতিহাসেই প্রথম কোনো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বিচারের মুখোমুখি হলো, তাও একেবারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যার সাজা দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। এখন দেখার বিষয় আসলে এই রায়টি কতটুকু কার্যকর হয়, কিভাবে কার্যকর হয়। আর একই সঙ্গে এই রায় বাংলাদেশের বিচার ব্যবস্থায় একটি মাইলস্টোন হয়ে থাকবে, এমনটি বলছেন বিশ্লেষকরা।
যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।